নমস্কার, বিবিধ নিউজে আমি অমিত রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে। দেখুন, বর্তমান সময়ে দাঁড়িয়ে আমাদের মতো সাধারণ মানুষকে অনেকাংশে যেভাবে দুর্নীতির সংখ্যা বাড়ছে, যেভাবে অপরাধের সংখ্যা বাড়ছে, আদালতের মুখাপেক্ষী হওয়া ছাড়া উপায় নেই। কিন্তু আমরা সঠিক সময়ে আদালতে গিয়ে কি আমাদের কার্যসিদ্ধি হয়? এই মুহূর্তে আমি একটা পরিসংখ্যান দিই। 31শে মে 2025 কলকাতা হাইকোর্টে পেন্ডিং মামলার সংখ্যা 1,92,000। কবে শোনা হবে, কবে শুনানি হবে, কবে অপরাধীরা শাস্তি পাবে, কেন এই পরিস্থিতি আমরা জানবো। আর এ বিষয়ে আলোচনা করবার জন্য অন্য কেউ নয়, সর্দার আমজাদ আলী স্যার আমাদের সঙ্গে রয়েছে। বিবিধ নিউজে আপনাকে স্বাগত। কেন এই অবস্থা? ধন্যবাদ অমিত। তুমি বা তোমরা আমার মতো একজন সম্পূর্ণরূপে অনভিজ্ঞ লোক এবং সব বিষয়ে খুব জ্ঞান আমার আছে বলে আমি দাবি করি না, কিন্তু একদম অজ্ঞ বলেও আমি মেনে নিতে না। যে সমস্যাটার কথা তুমি আমার কাছে বললে, যে সেটা হচ্ছে যে অবিচার। সভ্য বলো অসভ্য সমাজ যেটাই বলো, সেখানে অবিচার সম্পূর্ণরূপে নির্মূল করা যায়নি। অতএব আজকে আমাদের এই যে ভারতবর্ষের যে সভ্যতা, ভারতবর্ষের যে সংস্কৃতি, ভারতবর্ষের যে বর্তমান সামাজিক প্রেক্ষাপট, সেখানে অপরাধ বা অবিচারকে সম্পূর্ণরূপে মুক্ত করা যাবে এটাকে আশা করা যায় না। পৃথিবীর কোনো সভ্যতাই সেটা করতে পারে। তাহলে কি এটা চলতে থাকবে? বোধহয় এই প্রশ্নটাই তোমার চলা উচিত নয়। তার কারণ হচ্ছে অবিচার এবং অন্যায়ের বিরুদ্ধে একটা প্রতিকারের তো জায়গা থাকে। সেই প্রতিকারের জায়গা সমাজের অগ্রগতির সঙ্গে সঙ্গে কোনো এক সময় গায়ের মোড়লরা সেটা করে দিত। তারপর একটা সময় ছিল সেটা স্থানীয় স্বায়ত্তশাসন, অর্থাৎ ইউনিয়ন বোর্ড, লোকাল বোর্ড, জেলা বোর্ড, এদের মারফত হতো। তারপর স্বাধীনতার পরে এসেছে আজকে সমস্ত দেশে একটা বিচার ব্যবস্থা। সাংবিধানিকভাবে সমস্ত রাজ্যটাকে প্রশাসনিক, আইনের এবং বিচার ব্যবস্থায় তিনটে ভাগে ভাগ করা হচ্ছে। আইন বিভাগের কাজ হচ্ছে আইন তৈরি করা, সেই আইনের প্রয়োগ করার দায়িত্ব হচ্ছে প্রশাসনের। কিন্তু আইন তৈরি করতে গিয়েও অনেক সময় তো অন্যায় আইন তৈরি হয়ে যায়, ভুল আইন তৈরি হয়ে যায়। আবার আইনের প্রয়োগের ক্ষেত্রে অন্যায়ভাবে প্রয়োগ করা হয়, অবিচারভাবে প্রয়োগ হয়, সঠিক প্রয়োগ হয় না। তাহলে এই যে বিবাদ, ভুল আইন আবার যে আইন আছে সেই আইনের প্রয়োগ, এর ক্ষেত্রে অবিচার, অন্যায়, এর ব্যবস্থা কে করবে? এর ব্যবস্থা করতে গেলে সভ্য পৃথিবীতে বিচার বিভাগ বলে একটা বিভাগ সৃষ্টি। আমাদের দেশেও তাই আছে। প্রশাসনিক দপ্তর, বিচার বিভাগ এবং আইন বিভাগ। তুমি আমাকে যে কথাটা প্রশ্ন করেছো, যে আমরা যারা, তুমি বোধহয় সব মানুষের কথা বলতে চাও, অর্থাৎ অবিচার যাদের উপর হয়েছে, অন্যায় যাদের উপর হয়েছে, সেই ধরনের সীমিত সংখ্যক যে মানুষ, পশ্চিমবাংলায় 10 কোটিরও বেশি মানুষ আছে, 10 কোটি মানুষই অবিচারের মধ্যে পড়েনি। যাদের অবিচারের মধ্যে পড়েছে তারা আবার সকলেই যে বিচারালয়ে যেতে পেরেছে পারেনি, তারও একটা ব্যবস্থা করা আছে আইনে। সুতরাং যারা এই বিচার প্রার্থী হিসেবে বিচারালয়ে যায়, তারা তো একটা আশা করে, এবং সেটা খুব সঙ্গত আশা, সঙ্গত দাবি, যে আমার বিরুদ্ধে যদি কোনো আইনের অপপ্রয়োগ করে অবিচার করা হয়, অন্যায় করা হয়, তার প্রতিকারের শেষ স্থান হচ্ছে বিচারালয়। সেখানে আমি তার আইন পাবো, সেখানে আমি ন্যায় পাবো। ন্যায়ালয় বিচারালয়ের নাম। সেই ন্যায়ালয়ে গিয়ে যদি আমাকে বছরের পর বছর অপেক্ষা করতে, তোমার প্রশ্ন যে দীর্ঘদিন ধরে আমাকে যদি এই বিচারালয়ে যেতে 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 আমার আয়ু শেষ প্রান্তে এসে পৌঁছায়, তাহলে কিসের ন্যায় আমি পেলাম? এই বিচারালয়ে থাকার দরকারটা কি আছে? কিন্তু আমি
এই যে দীর্ঘায়িত ব্যবস্থা, এর জন্য দায়ী কে? প্রশ্ন আমাদের সেইটি, এবং তোমার প্রশ্ন হওয়া উচিত সঙ্গতভাবে সেইটি। একদম। সামগ্রিকভাবে সমাজকে এর জন্য দায়ী করা যাবে না, কারণ সমাজের হাতে এই ক্ষমতাটা নাই যে ন্যায়ালয়ের প্রতিষ্ঠা তারা করবে, ন্যায়াধীশ অর্থাৎ বিচারক যারা বা বিচারপতি যারা, তারাই তাকে বেছে দেবে। এটা নয়, এটা খাপ পঞ্চায়েত নয়। দেশে একটা সংবিধান আছে, সেই সংবিধানের নিয়ম অনুসারে বিচারপতি নিয়োগ করা হবে। সেই বিচারপতি নিয়োগ করার জন্য যে পদ্ধতিগুলো, সেই পদ্ধতিগুলো স্তর হিসেবে ভাগ করা আছে। আমি হাইকোর্টের পর্যায়ে যাই। হাইকোর্ট একটা রাজ্যের হাইকোর্ট, সারা ভারতবর্ষে মোট 25টা হাইকোর্ট। পশ্চিমবাংলায় একটা হাইকোর্ট আছে, সেই হাইকোর্টের কলকাতা হাইকোর্ট। সেই হাইকোর্টের অধীন পশ্চিমবাংলায় যতগুলো জেলা আছে, সেই জেলার যে বিচারালয়, একদম নিম্ন স্তরের যে বিচারালয়, সেই বিচারালয়গুলোকে সাজানোর দায়িত্ব হচ্ছে হাইকোর্টের। সেখানকার বিচারপতি নিয়োগ করার দায়িত্ব হচ্ছে হাইকোর্টের। ঠিক আছে? হাইকোর্ট বিচারপতি নিয়োগ করতে গেলে তার সাধ্য কতটা, সাধন কতটা, সেটাকে বিচার করে করতে হয়। একটা ডিস্ট্রিক্টে, একটা কোনো জেলাতে, একটা জেলাতে 20 জন জজ থাকা উচিত। 20 জন জজের যে খরচ, সেটা তো বিচার বিভাগ দেবে না, সেটাকে তো দেবে সরকার। সরকার কতটুকু দিতে পারে না পারে, নির্ভরশীল বিচার বিভাগ তার উপর যে সরকারি বাজেটে বরাদ্দ কত, তার উপর বিচার করে একজন বিচারপতি নিয়োগ করা। সুতরাং বিচারককে যারা নিয়োগ করবে, যদিও দেশে বিচার ব্যবস্থাটা হচ্ছে সম্পূর্ণ স্বাধীন, কিন্তু সেই স্বাধীনতাটা নির্ভরশীল হয়ে আছে অর্থের যোগান যে দেবে প্রশাসন, সেই প্রশাসনের উপর। অতএব তুমি বিচার বিভাগকে তার জন্য যদি দায়ী করো, বিচার বিভাগের সর্বাঙ্গীন ভাবে তাদের সেই দায়িত্বটা দেওয়া যায়, তাহলে কি তাদের দায়িত্ব নেই? তুমি আমাকে জিজ্ঞেস করতে পারছো, আমজাদা আপনি কি মনে করছেন যে বিচারক নিয়োগের ক্ষেত্রে বিচারপতি, সেই বিচারপতিদের কোনো দায়িত্ব নেই? আমি বলি হ্যাঁ আছে, কিন্তু সেইটা কি অবাধ দায়িত্ব? কারণ বিচারপতি নিয়োগ করতে গেলে কতজন বিচারপতি থাকবে, তার সংখ্যাটা নির্ধারণ করে দেওয়ার দায়িত্বটা বিচারপতিদের না। সেটা নির্ধারণ করে দেওয়ার দায়িত্ব হচ্ছে প্রশাসনের। কিসের ভিত্তিতে? দেশে কত মামলা মোকদ্দমা হয়, তার জন্য কতজন জজ থাকা দরকার, কোন জায়গায় কতজন জজ থাকা দরকার। যেমন কলকাতা হাইকোর্ট সম্পর্কে নির্ধারিত করে দেওয়া হয়েছে 72 জন জজ বর্তমান অবস্থায় থাকা উচিত। তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো যে আমজাদা কলকাতা হাইকোর্টে 72 জন জজ আছে না। কলকাতা হাইকোর্টে 72 জন জজের জায়গায় সীমাটা কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতিরা ঠিক করে দেয়নি। সুপ্রিম কোর্ট এবং দেশের সরকার অর্থাৎ কেন্দ্রীয় সরকার, তারা সেটাকে নির্ধারিত করে দিয়েছে কলকাতা হাইকোর্টে 72 জন জজ। তাহলে 72 জন জজকে নিয়োগ করার দায়িত্বটা আছে। সেই নিয়োগ করার একটা পদ্ধতি আছে। পদ্ধতিটা কি? কলকাতা হাইকোর্টের তিনি মাননীয় প্রধান বিচারপতি, তিনি তার সহযোগী বরিষ্ঠ আরো 3 জন বিচারপতিকে সঙ্গে করে নিয়ে, আরো 2 জনকে নিয়ে, এটাকে বলা হয় কলেজিয়াম। সেই কলেজিয়াম তারা ঠিক করে দেবে যে কোন কোন মানুষটাকে বিচারপতি হিসেবে নিয়োগ করা যায়। বিচারপতি নিয়োগ করা, হাইকোর্টে বিচারপতি নিয়োগ করার জন্য দুটো ভাগ আছে। একটা ভাগ হচ্ছে বিভিন্ন জেলায় যে বিচারপতিরা কাজ হচ্ছে, তাদের মধ্যে অত্যন্ত প্রজ্ঞাবান এবং অত্যন্ত বলিষ্ঠ বিচারপতি এরকম আছে, খুব ঋদ্ধ বিচারপতি আছেন। অতএব সেই মানুষগুলোকে প্রশাসনিক দিক থেকে অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ সাইড থেকে তাদের জজ করা হয়, পদোন্নতি করে দেওয়া হয়। ডিস্ট্রিক্ট জজেরা আসে, তাদের একটা সংখ্যা আছে, কিন্তু বাকি সংখ্যাটাকে নির্ধারিত করা হয় কিসের ভিত্তিতে? সেটা হচ্ছে বার থেকে রিকো, অর্থাৎ যারা কলকাতা হাইকোর্টে যারা মামলা মোকদ্দমা করে তাদের মধ্যে। সেই তাদের মধ্যে কারা? যারা অত্যন্ত আইন সম্পর্কে সচেতন, আইন সম্পর্কে যারা অত্যন্ত বিজ্ঞ, মামলা মোকদ্দমা সম্পর্কে যারা খুব পারদর্শী, এইরকম মানুষগুলোকে নির্ধারিত করে ওই যে 3 জন বিচারপতি, মাননীয় প্রধান বিচারপতি এবং তাদের 2 জন সহযোগী, তারা একটা প্যানেল তৈরি করে, কলেজিয়াম একটা প্যানেল তৈরি। এইরকম মোট 10টা নামকে তারা ঠিক করে। এই 10টা নামকে ঠিক করে কি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তাদের নিয়োগ করতে পারেন? না।
তাদের নির্দেশ হচ্ছে, সাংবিধানিক নির্দেশ হচ্ছে, আইনত নির্দেশ হচ্ছে যে এই সমস্ত প্যানেলটা পাঠাতে হবে, যেহেতু কলকাতা হাইকোর্টের ওপরে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, সেই সুপ্রিম কোর্টের কাছে পাঠাতে হবে। সুপ্রিম কোর্টের একটা কলেজিয়াম আছে, সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি এবং 5 জন বরিষ্ঠ বিচারপতি, আরো 4 জন 5 জন, কোনো সময় 6 জন, এরকম যদি এই কলেজিয়াম, তারা সেই নামগুলোকে নিয়ে বিচার করবে। তাদের উপযুক্ততা, চারিত্রিক দৃঢ়তা, তাদের অন্যান্য তাদের প্রকৃতপক্ষে তাকে নির্ভরশীল হয়ে একজন সম্পূর্ণরূপে নিরপেক্ষ বিচারক হিসেবে তাকে নিয়োগ করা যায় কিনা, তাদের নিজস্ব সোর্সের মারফত। তাদের তো অন্য কোনো সোর্স নেই। তাদের সোর্স হচ্ছে পুলিশ, তাদের সোর্স হচ্ছে স্পেশাল ব্রাঞ্চ অফ ইনভেস্টিগেশন, এসআইবি। এদের দ্বারাই তাদের তদন্ত করে নেওয়া হয়। তদন্ত রিপোর্টে দেখা গেল যে এমন নাম রেকমেন্ড করা হয়েছে, প্যানেলে পাঠানো হয়েছে, যে লোকটা দুশ্চরিত্র, লম্প। সুতরাং সুপ্রিম কোর্টের কলেজিয়াম তাকে বাদ দেবে। যে লোকটাকে মনে হয় যে সেই লোকটা নিরপেক্ষ হতে পারে না, নিশ্চয়ই তারা বিচারপতি হিসেবে সেই সব ক্রাইটেরিয়াগুলোকে দেখে 10 জনের নাম পাঠানো হয়েছে, 3 জনকে বাদ দেওয়া হলো। তাহলে ঠাকুর 7 জন। এই 7 জনকে বেছে তখনই কি সুপ্রিম কোর্ট তাকে বিচার নিয়োগ করতে হবে? না, এই 7 জনকে পাঠাতে হবে ভারত সরকারের কাছে। সেই ভারত সরকারের একটা কমিটি আছে, সেই কমিটিটার নাম হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট কমিটি অফ ক্যাবিনেট, যার সভাপতি হচ্ছে প্রধানমন্ত্রী, যেখানে আছে স্বরাষ্ট্রমন্ত্রী, যেখানে আছে প্রতিরক্ষা মন্ত্রী, যেখানে আছে আইনমন্ত্রী, যেখানে আছে অ্যাটর্নি জেনারেল, এরকম বহু এরকম প্রাজ্ঞ আইন সংক্রান্ত ব্যাপারে এবং সরকারের সর্বোচ্চ পদের অধিকারী যেসব মন্ত্রীবর্গ, তাদের নিয়ে অ্যাপয়েন্টমেন্ট কমিটি। এই অ্যাপয়েন্টমেন্ট কমিটি অফ ক্যাবিনেট এর সেক্রেটারিকে চিফ সেক্রেটারি অফ দি কান্ট্রি, দ্য প্রিন্সিপাল সেক্রেটারি অফ দি কান্ট্রি, সে হচ্ছে প্রধানমন্ত্রী সভাপতি। তাদের সময় সুযোগ অনুসারে তার মিটিং হবে। তাহলে কলকাতা হাইকোর্টের কলেজিয়াম থেকে নাম পাঠানো যখন হলো, তাদের খবরাখবর সবকিছু নিয়ে যখন ক্যাবিনেট অ্যাপয়েন্টমেন্ট কমিটির কাছে পাঠানো হলো, ক্যাবিনেট অ্যাপয়েন্টমেন্ট কমিটির মিটিং কবে ডাকা হবে নির্ভর করছে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কবে সুযোগ হবে, স্বরাষ্ট্রমন্ত্রীর সুযোগ কখন হবে, আইনমন্ত্রীর সুযোগ কখন হবে। এর মধ্যে 9 মাস চলে গেল। তাহলে এখানে যে টিমের যত সংখ্যক ছিল সেই সংখ্যকই রয়ে গেল, কিন্তু মামলা তো প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে না। অবশ্যই পারছেন। এই মুহূর্তে আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করবো যে এই মুহূর্তে কলকাতা হাইকোর্টে সিটিং জাজ সংখ্যা কত? 33, 72-এ 33। একই স্যার, এত মামলা পেন্ডিং, মামলাকারীরা প্রতিদিন তাদেরকে রীতিমতো হেনস্থা হতে হয়। আমার বলতেও খারাপ লাগছে যে কলকাতা হাইকোর্টের মতো একটা স্বতন্ত্র সংস্থা, আমরা অধিকাংশ মানুষ যার উপর অগাধ আস্থাশীল, সেখানে গিয়ে আমাদের মামলাকারীদের প্রতিনিয়ত হেনস্থার শিকার হতে হয়। আপনি ডিএ মামলা নিজে করেছেন, ডিএ মামলা যদিও সুপ্রিম কোর্টে কতবার পিছিয়েছে। আমি বলছি স্যার, একই মামলাকারীদের এই হেনস্থার মুখে পড়তে হচ্ছে, আর এত নেগলিজেন্সি ক্যাবিনেট কমিটি। অমিত, তুমি বলছো যে মামলাকারীদের হেনস্থা হতে হয়, এর দ্বারায় মামলা করতে যারা যায়, যে ব্যবহারজীবী, যে উকিলরা, তাদের হেনস্থা হতে হয় না? এটা অবিচার করছো না আমাদের উপর? আমাদের তো মক্কেলরা নিয়োগ করে কিসের জন্য? তাড়াতাড়ি তার প্রতি যে অবিচার হয়েছে সেই অবিচারটার বিচার করে দেওয়া। কিন্তু সেই অবিচারের বিচার করতে গেলে তোমার রান্না যদি থেকে থাকে 5টা লোকের, তুমি 15টা লোককে দিয়ে তো তা খাওয়াতে পারবে না। সুতরাং নিমন্ত্রণ যিনি করেছেন, অপরাধী তো তিনি না। মামলা তো হতে থাকবেই, অবিচার তো হতে থাকবে। আমি বলছি না অবিচারের সংখ্যা, কারণ ভারতবর্ষে এখনো কি বলে ওই রামরাজ্য তৈরি হয়নি। যদি রাম নিজেও অন্যায় করছে, তার নিজের স্ত্রী ক্ষতি হবার, সেটা আলাদা, তো অন্য প্রসঙ্গ হয়ে যাচ্ছে। কিন্তু কথা হচ্ছে ভারতবর্ষ তো এখনো সেই যুগে পৌঁছায়নি, এমন একটা আদর্শ জায়গায় পৌঁছায়নি। ভারতবর্ষ কেন, বিশ্ব পৃথিবী এমন একটা আদর্শ জায়গায় পৌঁছায়নি যে সেই সমাজে কোনো গরিব কাজ হচ্ছে। আমি পৃথিবীর কথা বাদ দিয়ে, সারা দেশের কথা বাদ দিয়ে, আমি পশ্চিমবাংলার কথা বাদ দিই, আমি পশ্চিমবাংলায় এটাকে যদি দেখি যে উত্তরোত্তর অন্যায়,
অবিচার সীমা ছাড়িয়ে যাচ্ছে। এই সীমাহীন অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে একজন সাধারণ মানুষ, যার প্রতি এই অবিচারটা হয়েছে, যার প্রতি এই অন্যায় হয়েছে, তার শেষ আশ্রয়টা তো বিচারালয়। সেই বিচারালয়ে যেতে গেলে এখন প্রশ্ন হচ্ছে, মা কালীর দরবারে, মা কালীর থানে পুজো দিতে গেলে তোমাকে একটা পান্ডা ধরতে হয়। বিচারালয়ে যেতে গেলে তোমাকে একটা পান্ডা, সর্দার আমজাদুলির মতো একটা পান্ডা ধরতে হয়, অর্থাৎ একজন লয়ার ধরতে হয়। কিন্তু সে তো বিচারকের কাছে আর্জি জানায় যে আমার মামলা, আমার মক্কেলের প্রতি এই অবিচার হয়েছে, এই দ্রুততার সঙ্গে বিচার করে। এখন জজ সাহেব যদি বলেন যে এই দেখো আজকে আমার মামলা লিস্টে আজকে 600 মামলা আছে, মিস্টার আলী তোমার এই কথাটাকে আমি বুঝতে পারছি, কিন্তু এই মামলা যেগুলো আছে এগুলো তো অত্যন্ত জরুরি, আমি এই জরুরিগুলোকে বাদ দিয়ে তোমার জরুরিটা, তাহলে আমার অবিচার করা হচ্ছে না যে মামলা লিস্টে পড়ে আছে দীর্ঘদিন ধরে? এই অবস্থা থেকে মুক্তি দিতে পারে কে? এই অবস্থা থেকে নিশ্চয়ই বিচারপতিরা মুক্তি দিতে পারে না, বিচারক নিয়োগ যারা করে তাদের নিয়ে দায়িত্ব। সুতরাং যদি কোনো একটা শত্রু বিমানকে ভূপাতিত করতে হয়, যেমন সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা গ্রহণ করতে হবে, আপৎকালীন অবস্থাতে ব্যবস্থা করতে হয়, এই দেশের প্রশাসন সেই আপৎকালীন ব্যবস্থা অনুসারে এটাকে করবে না কেন? আমার প্রশ্ন সেই জায়গায়। এবং আমার এই প্রশ্নটা, এই আপৎকালীন ব্যবস্থা না করার জন্য দেশে অবিচারে আক্রান্ত যেসব মানুষগুলো, তাদের প্রতি হেনস্থা দেখানো হচ্ছে, সেটা বিচারপতিদের জন্য নয়, সেটা হচ্ছে প্রশাসনের দুর্বলতার জন্য, শৈথিল্যের জন্য, বিলম্বিতকরণের জন্য। তুমি ডিএ মামলার আমাকে উদাহরণ দিচ্ছ। ডিএ মামলা আজ থেকে 8 বছর আগে তো আমি 4 বার নিষ্পত্তি করি, আজও হচ্ছে। কিন্তু আমাকে যদি কেউ প্রশ্ন করে যে এই দীর্ঘদিন ধরে এই মামলা চলছে, এটা কি অন্যায়, এটা বিচারপতিরা ঠিক করছেন, আমি বলবো বিচারপতিরা ঠিক করছেন এ কথা তো বলা যাবে না। কেন? বিচারপতিদের কাছে যদি বলা যায় যে এই রায়ের এই জায়গাটা নিখুঁত হয়নি, আইন মোতাবেক হয়নি, বিচারপতি বলবে না তোমার কথা শুনবো না, ওটাকে আমি দেখবো না। এটা হয়? বিচারপতির কাজ হচ্ছে নিষ্ক্রিয়ভাবে, নিরপেক্ষভাবে সেটাকে বিচার করে বলতে হবে। সেই বিচারটা করতে গেলে তাকে যে সময় দিতে হবে, তাকে যে দিনগুলো দিতে হবে, অন্য মামলাগুলো পিছিয়ে যাবে। কিন্তু যদি উপযুক্ত সংখ্যক যেমন ভারতবর্ষের সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা হওয়া উচিত 34, দেশের সর্বোচ্চ আদালতে সর্বোচ্চ সংখ্যক বিচারপতি নেই, কার দোষ? সেখানে সংখ্যাটা কত? সেখানে সংখ্যা হচ্ছে 34, আজকের দিনে আছে 33। ইভেন একটা, কিন্তু একজন যদি একদিনে 10টা মামলা করতে পারে, অর্থাৎ সেখানে যদি 1000 মামলা থেকে থাকে, 1000 থেকে তো সেটা 990 হয়। দায়িত্বটা কার? প্রধান বিচারপতি। বিচারপতি নিয়োগ করার দায়িত্ব কার? অ্যাপয়েন্টমেন্ট কমিটি অব দি ক্যাবিনেট। এরা অ্যাপ্রুভাল দেওয়ার পরে যাবে রাষ্ট্রপতির কাছে, তখন তিনি সই করবেন, যেটাকে বলা হয় ওয়ারেন্ট, ওয়ারেন্ট অফ অ্যাপয়েন্টমেন্ট। সর্বোচ্চ শেষ জায়গা তো সেখানে, অর্থাৎ যার সূত্রপাত হয়েছে হাইকোর্টে, মধ্যবর্তী স্থান হচ্ছে সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টে হচ্ছে তৃতীয় মধ্যবর্তী স্থান হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট কমিটি অব দি ক্যাবিনেট, সেখান থেকে পাশ হয়ে যাওয়ার পর রাষ্ট্রপতি। এই যে প্রক্রিয়া, এই যে অনেক দূর, কি এই যে অনেক দূর, অনেক প্রান্ত পার হয়ে তবে যেখানে আমাকে উপস্থিত হতে হবে, তার জন্য তাই সাধারণ মানুষ, উকিলরা। কিন্তু আমার যেটা প্রশ্ন আছে স্যার, এই যে গাফিলতি বা এই যে এত বেশি সময় লাগছে, বিচার পাওয়ার সময়সীমা যদি দীর্ঘায়িত হয়, আমাদের মতো সাধারণ মানুষের, মানে আমরা যারা মামলাকারী, আমাদের তো এই ন্যায়ালয়ের প্রতি অবিশ্বাস তৈরি হবে। খুব অত্যন্ত সঠিক কথা। ন্যায়ালয়ের ওপর মানুষের অস্বস্তি হচ্ছে, যেহেতু এই দীর্ঘসূত্রিতা, বলছি দীর্ঘসূত্রিতা, এই দীর্ঘসূত্রিতার জন্যে ন্যায়ালয়ের ওপর, বিচারালয়ের ওপর মানুষের আস্থা তো কমে যাচ্ছে। কি হবে, কতদিন যাব? আমি তোমাকে বলছি, এই গত কয়েকদিন ধরে খবরের কাগজে দেখা যাচ্ছে যে চিট ফান্ডের মামলা হয়েছিল না, ওই যে কি সারদা, নারদা, অমুক তমুক ইত্যাদি ইত্যাদি, এবং বহু লোকের মামলা হয়েছিল যারা টাকা বিক্রি করে দিয়ে, মানে
টাকা পয়সা জমা দিয়েছিল ফেরত দেওয়ার জন্য, সেই টাকা নিয়ে হোটেল করেছে, বাড়ি করেছে, অমুক করেছে, তমুক করেছে। এই সমস্ত জিনিসগুলোর জন্য কলকাতা হাইকোর্ট নিয়োগ করেছিল প্রাক্তন দুজন বিচারপতি, যে ওদের সমস্ত সম্পত্তিকে বাজেয়াপ্ত করে সেগুলো বিক্রি করে টাকা তুমি এদের ফেরত দাও যারা টাকা নিয়োগ করেছে। গত দুদিন ধরে কলকাতা হাইকোর্টের একজন বিচারপতি, তিনি ডিভিশন বেঞ্চে বসে তিনি বলছেন ওই যাদের পেমেন্ট কমিশনার হিসেবে যে প্রাক্তন বিচারপতিদের নিয়োগ করা হয় তারা অন্যায় করছে। কি বলবে? যারা টাকা জমা দিয়েছিল তাদের ভুল, অন্যায়? আমি তো বিশ্বাস করে দেবো, মানুষ মানি বিগেটস মানি, মাটি টাকা, টাকা মাটি, রামকৃষ্ণের কথা, মানি বিগেটস মানি। আমি যদি নিয়োগ করে থেকে আমার অন্যায় কি? আমি বিয়ে করে পুত্র সন্তান আমার জন্ম হবে, আমার সন্তান হবে, এটা অন্যায়? কিন্তু যদি দেখা যায় আমার অপরাধে নয় বা অন্য কারোর অপরাধে নয়, কথার কথা, কোনো কোনো দেশে নিয়ম আছে নট মোর দ্যান 2 চাইল্ড করতে পারবে না, আছে তো নিয়ম। সুতরাং এই যে পরিস্থিতিগুলো সৃষ্টি হয়েছে, এর জন্য সাধারণ মানুষ দায়ী নয়। কিংবা একটা প্রতিষ্ঠানের সঙ্গে যেমন জড়িয়ে থাকে, অর্থাৎ বিচারালয়ের সঙ্গে যেমন বিচারপতিরা জড়িয়ে আছে, সেখানে বিচারের প্রার্থী হিসেবে যারা আসেন অর্থাৎ মামলাকারীরা তারা যেমন জড়িয়ে আছেন, তেমনি একদল মানুষ বিচার করার জন্য লড়াই করছেন যারা, অর্থাৎ ব্যবহারজীবী আইনজীবীরা, তারাও জড়িয়ে আছে। এইটিকে যদি দেখা যায়, আইনজীবীদের দায়িত্ব আছে কি? মামলাকারীদের দায়িত্ব আছে কি? হাইকোর্টের বিচারপতিরা যদি 10টা নাম পাঠিয়ে সেই 10টা নাম থেকে 7টাকে কি করে যদি 17 মাস কেটে যায়, দায়িত্ব কার? অবশ্যই ভারত সরকারের ক্যাবিনেট। আমি ভারতের কিংবা কার আমি বলতে পারছি না, আমি বলছি সরকারের দায়িত্ব। একদম। এই সরকারের দায়িত্ব। এই যে প্রসিডিওর, কেন করা যায় না এটা? কেন কেন করা যাচ্ছে না? যদি কেন না করা যায় তার জবাব কে দেবে? তুমি যদি দায়িত্বে থাকো তোমাকে তো দায়িত্ব দিতে হবে। তুমি যদি বাড়ির দায়িত্বের মালিক হও, তুমি যদি পরিবারের কর্তা হও, তাহলে পরিবারের কর্তা তোমাকে জবাব দিতে হবে যে ছেলের স্কুলের বই পাচ্ছে না কেন, কি? কিংবা বাড়িতে অন্য একটা বিয়ে আছে, আরো যে একজন আছে মেয়ে, সে মেয়ে, তার উপযুক্ত সময়ে বিয়ে দিতে কে জবাব দেবে? প্রতিবেশী, পাড়াপড়শি? তোমাকে জবাব দিয়ে করতে হবে। অর্থাৎ কার কথা বলছি আমি বলছি তার কথা, দায়িত্ব যার ওপর, তোমার ওপর সব ভুবনের ভার। আর তুমি যদি বলো আমি আমার দায়িত্বটাকে পালন করব না, মানুষের তো হতাশা হবেই। আমি মানুষ এখানে বলবো না, আমি করদাতা বলবো। আমরা কর দিচ্ছি, আমরা পরিষেবা কেন পাবো না? বিচার অবশ্যই একটা পরিষেবা, কিন্তু বিচারের পরিষেবা তুমি তখনই পেতে পারো যখন তোমার প্রতি অবিচার হয়। সুতরাং তোমার ক্যাটেগরিটা কর সেবক, করদাতা না। তোমার ক্যাটেগরিটা হচ্ছে তুমি একজন বিচার প্রার্থী। এই বিচার প্রার্থী যার একটা সীমিত সংখ্যক মানুষ, সেই সীমিত সংখ্যক মানুষ হলেও তার প্রতি অবিচারের যে অন্যায়ের যে বিচার, সেই বিচারের দায়িত্ব করার হচ্ছে বিচারপতি। বিচারপতি যদি বলে আমার কাছে উপযুক্ত হাতিয়ার নেই, উপযুক্ত মানুষ নেই, তুমি বাড়িতে 25টা লোককে নেমন্তন্ন করেছ, আর একটা লোককে দিয়ে সেই 25টা লোকের জন্য 2 ঘন্টার মধ্যে খাবার দাবার তৈরি করা হবে, এটা হতে পারে? এটা ন্যায্য? এটা বিশ্বাসযোগ্য? যদি তা না হয় তাহলে কার দায়িত্ব? এটা বিচার প্রার্থীর দায়িত্ব নয়। যে বিচারক আছে সেই বিচারক বলছে আমি তো আমার মতো করে যাচ্ছি। অবশ্য সবাই তা করে, তা করে না। আই এম ভেরি সরি টু সে, সব বিচারপতি যে উপযুক্ত সময়ে বিচার করেন তা করেন না। আমি তো কলকাতা হাইকোর্টেই দেখি, হাইকোর্টের নিয়ম অনুসারে কি হচ্ছে, 10:30টায় বিচারপতিকে বসতে হবে। অনেকে বলছেন 11:15, কেউ বলছেন 11টা, এমন একটা জজ ছিলেন 11:30টায় বসতেন, 12টায় উঠে। আবার বর্তমানকালে একটা নিয়ম হয়েছে, কলকাতা হাইকোর্টের জজেরা কেউ 11টায় বসে, কেউ 11:15টায় বসে, 12টার সময় চা খেতে ওঠে 20 মিনিট। কোন আইনে লেখা আছে এটা আমি জানি না। অন্তত আমার যে 56-57 বছরের প্র্যাকটিসের আগে আমি জীবনে পড়েছি। এটা হচ্ছে কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি, তিনি বাইরের থেকে এসেছেন, অধিকাংশ সময়ে তার নিজস্ব কাজ থাকে, তাকে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজও অনেক করতে
সুতরাং তার পক্ষে যদি 11টায় বসে, 11:30টায় বসে, তাই করা যায় না। কিন্তু অন্যান্য বিচারপতিরা কেন বসবেন না? এবং এই বিচারপতিদের সুযোগ সুবিধে সবকিছুই তো দেওয়া আছে। উপযুক্ত গাড়ির জন্য তেলের ব্যবস্থা আছে, আমলা তাদের জন্য কি বলে কর্মচারীর ব্যবস্থা আছে, যতদূর সম্ভব এই দেশে তাদের বেতনের ব্যবস্থা করা আছে। আমি তাদের দায়ী করছি না, আমি বলছি এটা থাকার সত্ত্বেও এর যদি সৎ প্রয়োগ না হয়, তাহলে আমি সেই বিচারপতি সম্পর্কে যদি খুব মন্তব্য করি, অন্যায় হবে। তার সম্পর্কে যদি সাধারণ বিচার প্রার্থী যদি হতাশা হয়, কেউ যদি জুতো ছোঁড়ে বিচারপতির দিকে, কলকাতা হাইকোর্টে এমন ঘটনা ঘটেছে, বিচারপতিকে জুতো ছুঁড়ে মেরেছে, কেননা বিচার হচ্ছে না তা। কলকাতা হাইকোর্টে এমন ঘটনা ঘটেছে, দীর্ঘদিন বিচার হচ্ছে না, উকিলে গায়ে হাত তুলেছে, মক্কেলের তো কোনো উকিলের গায়ে কোনো দোষ নেই, সে তো মাথা খুঁজছে। আর বিচারপতি কি বলছেন, যে আমার যতটা সাধ্য আমি সেইটুকু করছি, এর বেশি সাধন তো আমার নেই। এর বেশি সাধন যদি আমার না, আমি কিন্তু বিচারালয়কে আমি সম্পূর্ণ ত্রুটিমুক্ত এই কথা বলতে চাইছি না। আমি বললাম এতগুলো কথা, সেখানেও নিয়ম আছে। কেন এটা হবে? এছাড়া বিচারপতিদের মুখ দেখাদেখি করে বিচারের ব্যাপার আছে। মারাত্মক কথা বলছে। মারাত্মক কথা মানে কলকাতা হাইকোর্টের করিডোরে এই কথাটা বলে কি, ফেসবুক নট ল বুক। ফেসবুক দেখে বিচার হয়, লবুক দেখে বিচার হয় না, এমন বিচারপতিও আছে। এখান থেকে আমার একটা প্রশ্ন আসছে, এই বিচারপতিদের নিয়োগ যে নির্ধারিত মানদণ্ড মেনে কি হচ্ছে? প্রশ্নটা খুব প্রাসঙ্গিক প্রশ্ন। একটা সময় পর্যন্ত হয়েছে, কিন্তু বর্তমান কালে এই মানদণ্ড মেনে মানদণ্ডের নিরিখে বিচারপতি নিয়োগ হচ্ছে, এ কথাটা আমি বলতে পারবো না। মানদণ্ডের বাইরে অপ্রাসঙ্গিক বিষয়গুলোকে নিয়ে বিচার করে, অপ্রাসঙ্গিক ব্যাপারগুলোকে মাথায় রেখে বিচারপতি নিয়োগ হচ্ছে, রাইট? এক সময় আমার মনে আছে একজন জাজ, তিনি মারা গেছেন, সুপ্রিম কোর্টের বিচারপতিও তিনি হয়েছেন, জাস্টিস তরুণ চ্যাটার্জি তার নাম। জাস্টিস তরুণ চ্যাটার্জি, আমি যখন পার্লামেন্ট থেকে রিটায়ার করে আসছি, তারপরে আমি যখন কোর্টে মামলা করতে যাই, তখন আমাকে জাস্টিস চ্যাটার্জি একজন, মিস্টার আলী, সো ফ্রম পলিটিক্স হেয়ার, তো উনি আমাকে বলেছিলেন, মিস্টার আলী, পলিটিক্স ইজ দি লাস্ট রিসোর্ট অফ দি, মাই লর্ড, স্কাউন্ডেল, and my lord, in scoundrels, politics is the last resort of the judges who are scoundrels. কেন রাজনীতির তকমা দেখেও আবার বিচারপতি নিয়োগ করা হচ্ছে, এটা ঘটনা। রাজনীতির তকমা দেখে উপযুক্ত মানুষটাকে বিচারপতি নিয়োগ করা হচ্ছে না। এর জন্য কি মামলাকারীরা দায়ী? এর জন্য কি উকিল দায়ী? এর জন্য কি পশ্চিমবাংলার সাধারণ মানুষ দায়ী? বিচারপতির নিয়োগকর্তা যারা, সেই নিয়োগকর্তার মধ্যে একমাত্র শুধু সরকারের প্রতিনিধি নয়, বিচারের প্রতিনিধিরাও রয়েছে। কারণ আমি বলেছি কলেজিয়ামের কথা, তাদেরও বিচারপতি হচ্ছে। এমনও তো ঘটনা আছে যে সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগ করতে গেলে সিনিয়রিটি একটা কথা, 7 জন জজের ডিঙিয়ে জুনিয়র জজকে বিচারপতি নিয়োগ করে দেওয়া হয়েছে। সম্প্রতিকালে কলকাতা হাইকোর্ট থেকেই তাই করা হয়েছে। এগুলো কি মানদণ্ড মেনে করা হচ্ছে? তুমি আমাকে যে প্রশ্ন করছে, আমি বলবো না, কিন্তু এটা শতাংশের খাতিরে কিছু কিছু কম, কিন্তু সেটা তো হওয়া উচিত নয়। কেননা বিচার বিভাগ হচ্ছে নিরপেক্ষ একটা জায়গা, এবং বিচারের যে মূর্তি যাকে বলা হয়, যার চোখ বন্ধ, যার কান বন্ধ, যার মুখ বন্ধ, এই যে বিচারের দেবী, তাই না, সেই জায়গাটায় আজকে সম্পূর্ণ নীতিগতভাবে, নিয়মগতভাবে সব কাজটা হচ্ছে, এ কথা বলা যায় না। তোমার অভিযোগটাকে সম্পূর্ণ অস্বীকার করা যায় না। নিরপেক্ষতার সঙ্গে কি কম্প্রোমাইজ করা হচ্ছে?
কম্প্রোমাইজ করে কোনো জায়গায় হচ্ছে না বলা যাবে না। যদি উপযুক্ত মানুষকে বাদ দেওয়া হয় তালিকা থেকে, আর রাজনৈতিক বা অন্য কোনো কনসিডারেশনে, আমি আবার রিপিট করছি, রাজনৈতিক বা অন্য কোনো কনসিডারেশনে, এই অন্য কোনো কনসিডারেশনের মধ্যে অনেক কিছু পড়ে। এটা কি? সেটা তোমরা বুদ্ধিমান, তোমরা বিচার করে নাও। দেখতে সুন্দর এমনও হতে পারে, কিংবা সুন্দরী এমনও হতে পারে। ঠিক মারাত্মক কথা বলছি। না, মারাত্মক কথা হবে কেন? দোষ গুণ ত্রুটি সবকিছু নিয়ে সত্যম শিবম সুন্দর তো একমাত্র শিব না? স্যার, এই ধরনের বক্তব্য বিচার ব্যবস্থা সম্পর্কে সাধারণ মানুষের ধারণাটাই পাল্টে দিতে পারে। দেখো, কথাটা হচ্ছে, যা সত্য তাকে তো রোধ করা সে যায় তো না। সূর্যের আলোকে তুমি চোখ যতই মেজে থাকো, সূর্যের আলো কিন্তু পৃথিবীকে আলোকিত করবে। একদিন দেশের মানুষ এ কথাটাকে বুঝবে। এ কথা হয়েছে সারা পৃথিবীতে, এই জিনিস হয়েছে। পৃথিবীতে এই জিনিস হয়েছে। 200 বছরের এই নির্যাতনের পর সাধারণ মানুষ দাঁড়িয়ে বলেছে, নো, ব্রিটিশ কুইট ইন্ডিয়া। কি দীর্ঘদিন ধরে ধরে জারের অত্যাচার মুক্ত হওয়ার জন্য সে দেশের মানুষ লড়াই করেছে, ভারতবর্ষের মানুষ লড়াই করেছে। আজকে পশ্চিমবাংলার ক্ষেত্রেও গুণ দোষ ত্রুটি সবকিছু বাদ দিয়ে এই পশ্চিমবাংলায় একদিন জননেত্রী হিসেবে মমতা ব্যানার্জির লড়াইটাকে তো অস্বীকার করা যাবে না। আমি তার দল করি না, তার সব কাজকে আমি সমর্থন করি না, কিন্তু তার যে সেই সংঘর্ষকে অস্বীকার করা যাবে না। এই সত্যকে বিকৃত করা যাবে? তুমি বলতে পারবে? আমি তার দোষ গুণ সব তাকে রেখে, কিন্তু ওই সত্যটাকে, একটা কথা আছে, গিভ দ্য ডেভিল ইজ ডিউ চেয়ার। শয়তানকেও তার উপযুক্ত মর্যাদা দিতে হয়, এবং তা যদি না দেওয়া হয় তাহলে ইউ আর নট অ্যান আইডল হিউম্যান বিং। তুমি তা না, তুমি তা না, তাই না? স্বামী বিবেকানন্দর কথা আমরা বলি, গর্বের কথা বলি। সে কি বলেছে যে যার অপরাধ আছে তাকে ফেলে দাও? মহাত্মা গান্ধী তাই বলেছে, বিনোবা ভাবে তাই বলেছে, বলেনি? কি একদম তার ভারতবর্ষের মানে মুনি ঋষি যারা, তারা যে তাই বলেছে, যারা অভ্যাগত অছুত, যারা অন্যায় করেছে, তাদেরও কি বলেনি যে সুযোগ দাও, ওকে করতে দাও? আমরা তো নিজেরাই জানি, একটা খুনে সেও রামায়ণ লেখে। ঠিক, একজন খুনি সেও তো নিজামুদ্দিন আউলিয়া হয়। সুতরাং মানুষের মধ্যে ভালোত্ব, মহত্ব, মানবতা সব তো আছে, কিন্তু সেই মানবতা চিরতিমিরে নিঃশেষ হয়ে যায় কখন? সে যখন দেখে যে আমার অবিচারের যে বিচারের জায়গা, সেইটা কলুষিত হয়ে গেছে। যার কাছে আমি বিচার চাইব সে কলুষিত। আমাকে বিচার যিনি দেবেন তিনি বিচারের যে মানদণ্ড, সেই মানদণ্ডকে তিনি অস্বীকার করে আমাকে বিচার পাওয়া থেকে আমাকে বিরত রাখলেন। কি তার আশা থাকবে? তার আশা থাকবে না। তো শততম রজ মানুষের গুণ, কাম ক্রোধ লোভ মোহ মাৎসর্য মানুষের 5টা রিপু। আমি দেবতা হয়ে জন্মাইনি, তুমি দেবতা হয়ে জন্মাওনি। কি কিন্তু মানুষের মধ্যে দেবত্ব তো আছে, আবার মানুষের মধ্যে চণ্ডাল পশুত্ব তো আছে। তাকে যদি মুক্ত করতে হয়, এই সমাজে ইকুইলিব্রিয়াম, এটাকে রাখতে গেলে কি, এটাকে রাখতে গেলে একটা নিরপেক্ষ জায়গা থাকা দরকার। সভ্য পৃথিবীতে সেই নিরপেক্ষ জায়গাটা প্রশাসনও নয়, আইনসভাও নয়, সভ্য পৃথিবীতে সেই নিরপেক্ষ জায়গাটা হচ্ছে বিচারালয়। সেইটি যদি কলুষিত হয়, সেই সমাজ যেদিকে এগোবে তাকে কি বলা হয়? সেই সমাজকে বলা হয় নিহিলিজম, নৈরাজ্যবাদ। সেই নৈরাজ্যবাদের দিকে যাবে। আর যে নৈরাজ্য হচ্ছে না, একদম সেই নৈরাজ্যের উৎসটা কোথায়? সর্বত্র। বিচার পাচ্ছি না, যথে গালাগালি দিচ্ছে, জুতো শুনছে। এই পুলিশ অপরাধীকে ধরছে না, পুলিশের বিরুদ্ধে মারপিট হচ্ছে। কি
চোখের সামনে দাঁড়িয়ে দেখছো পুলিশ ঘুষে, সেই লোকটা বলছে আমিও খাই। দিস ইজ হাউ দি হোল সোসাইটি ইজ পলিউটেড। কলকাতা হাইকোর্টের বিচারপতি তো বলছেন যে আমার বিচারপতি নেই। 72-এ 37, 33, 72-এ 33, 50%ও নয়। আমাকে যদি গালাগাল দেয়, আমাকে যদি জুতো ছোঁড়ে, আমি কি করতে পারি? মানুষের হতাশা যদি হয়, আই আন্ডারস্ট্যান্ড ইট, আমি বুঝি। আমাকে গতকাল একজন বিচারপতি বললেন, তুমি আমার কাছে বলছে হুজুর আমার রিটায়ারমেন্টের পরে আমি পেনশন পাচ্ছি না, আর্জেন্ট ম্যাটার। তোমার আর্জেন্ট ম্যাটার, আমার লিস্টে আজকে 600 ম্যাটার আছে, 600টাই আর্জেন্ট। হাউ ক্যান আমি ওইগুলোকে ডিপ্রাইভ করে তোমারটা কি করে নিই? অন্যায় বলছে সে তো বলতে পারছে না। এই কথা সে বলতে পারতো না, ওই লয়ারটা যদি বলতে পারতো আই ডোন্ট ওয়ান্ট ইউ, ইয়েস দেয়ার ইজ অ্যানাদার জাজ, নেই। 72-এ 33, আরাধনের 10টি ছেলে শেষ পর্যন্ত এসে থাকে একে, কাঁধে বেরোবে। স্যার, আপনি তো দীর্ঘদিন ধরে কলকাতা হাইকোর্টে প্র্যাকটিস করছেন। কলকাতা হাইকোর্টের অলিন্দে কান পাতলে শোনা যায় যে কোনো নির্দিষ্ট আইনজীবীরা রয়েছেন, তাদের মামলা কোনো নির্দিষ্ট বিচারপতির বেঞ্চেই সব সময় যায়, এটা কি সত্যি? এরকম একেবারে হয়নি তা নয়, হয়েছে, কিন্তু এইটি একেবারে সাধারণ রুল তা না। কারণ এটাকে সাধারণ রুল হিসেবে বলা হয় এবং আমি মনে করি না এটা সাধারণ। কোনো কোনো ক্ষেত্রে হয়েছে, কিন্তু তার মানে এই নয় এই কোন বেঞ্চে মামলা যাবে এটার দায়িত্ব হচ্ছে চিফ জাস্টিস। তাকে বলা হয় মাস্টার অফ দ্য রস্টার, তিনি করে দেন। কিন্তু সেই বিচারপতির ক্ষেত্রে আমি একটু আগে বলছিলাম যে ইট ইজ দি কেস ল অর ফেস ল। কোনো কোনো বিচারপতির ফেস ল আছে, কোনো কোনো বিচারপতির কেস ল আছে। এখন যারা ফেস ল করে সেটা কারা করে? কিছু লয়ার, পঞ্চক কিছু লয়ারও আছে। ব্যক্তিগত সম্পর্ক প্রধান বিচারপতির সঙ্গে কোনোভাবে প্রভাব ফেলছে কি? ফেলছে না বলা যায় না, ফেলছে না বলা যায় না। আমি নিজেও এ কথাটাকে বলতে চাই, প্রধান বিচারপতি এমন 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 জায়গায়, এমন 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 সময়ে এমন এমন বিচারপতির কাছে কোনো কোনো বিষয় দিয়েছেন যেটা না করলে ভালো হতো। আপনার সাথে বর্তমান প্রধান বিচারপতির সম্পর্ক কেমন? ভালো সম্পর্ক। আমি এই কথা বলতে পারি অমিত, একটা পারফেক্ট জেন্টলম্যান, এবং তার মধ্যে কোনো তন্ত্রকতার ব্যাপার নেই। আমি এই কথাটাকে বলতে পারি, জোর গলায় বলতে পারি, তার মধ্যে কোনো তন্ত্রকতা। এবং ভদ্রলোক চেষ্টা করেন যে যাতে তাড়াতাড়ি করে মামলাগুলো করা যায়, কিন্তু প্রধান বিচারপতি হিসেবে শেষ তো 10:30টায় বসতে পারে না। তার কারণ তাকে প্রতিদিন এসে সমস্ত অ্যাডমিনিস্ট্রেশনের কাজ করে তারপর বিচার দিলে যেতে হয়, রাইট? এছাড়া 3জন বিচারপতি অনুপস্থিত। ওই 3জন বিচারপতির যে দায় ওই দিনে আছে সেগুলো তাকে নির্ধারণ করে দিল, এটা মুখের কাছে যাবে, এটা মুখের কাছে। অনেকে বলতে পারে মাইলট আমাকে তুমি দিও না, এর দায়িত্ব আমারই এতগুলো আছে। Therefore, চিফ জাস্টিস অব দি ক্যালকাটা হাইকোর্ট নিঃসন্দেহে একজন সজ্জন ব্যক্তি। তার মধ্যে কোনো রকমের দুর্বলতা আছে বলে আমি মনে করি না। দেখো, সব মানুষের কিছু না কিছু দুর্বলতা থাকে। এখন সেই দুর্বলতার দ্বারাই যদি প্রভাবিত হয়, অন্তত কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি এরকম কোনো দুর্বলতার দ্বারা প্রভাবিত হন বলে আমি মনে করি। আপনি নিজে কখনো প্রভাবিত করার চেষ্টা করেছেন? আমি প্রধান বিচারপতি কেন, আমি কোনো বিচারপতিকেই করি, কারণ একটা বিচারপতিকে আমি বিচারপতি হিসেবে মনে করি এবং তাকে আমি মনে করি হি ইজ অ্যান আইডিয়াল জজ। তার ত্রুটি বা স্মরণ যখন হয়, অ্যাজ এ লয়ার কি আমার রোলটা কি? আই অ্যাম অ্যাসিস্টিং দি কোর্ট। আমাকে আইনের অনুষঙ্গটাকে তার কাছে বলতে হবে, হুজুর এইটা আইন, যেটা তুমি করছো ওটা আইন নয়, এটা আমাকে নির্ভীকভাবে বলতে হবে। কিন্তু সব আইনজ্ঞ কি করতে পারে? সেটা করতে পারে না। স্যার, মামলাকারীদের দিয়ে শুরুটা করেছিলাম, মামলাকারীদের দিয়ে শেষ করব। দেখুন, সমস্যা যেমন আছে, সমস্যা সমাধানও তো আছে। তাহলে এই মামলাকারীরা কবে এই হেনস্থা থেকে পরিত্রাণ
পাবে বা উপায় কি? এই হেনস্থান থেকে পরিত্রাণ পাওয়ার একমাত্র হচ্ছে যারা বিচারপতি নিয়োগ করেন সেই শ্রেণীর, সেই শাসকদের সদিচ্ছাটা কতখানি নির্ভর করছে। সেই সদিচ্ছার অভাব যদি থাকে, অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ। তাহলে কি হয়? সেখানে রেভলিউশন হয়। কিন্তু এদেশে রেভলিউশন কেন? বিশ্ব পৃথিবীতে রেভলিউশন যাকে বলে, সেই রেভলিউশন করার মতো কোনো রেভলিউশনারি জন্মায়নি। পৃথিবীতে একজনই বিপ্লবী জন্মেছিলেন, তিনি ডক্টর আর্নেস্ট চে গুয়েভারা। মার্কস, তিনিও বিপ্লবী নয়। মার্কসিজম লেনিনিজম হয়ে গেছে, লেনিনিজম মাওইজম হয়ে গেছে, মাওইজম স্ট্যালিনিজম হয়ে গেছে, চাউসেস্কুজম হয়ে গেছে, কামালবাদ হয়ে গেছে। সুতরাং সেটা নেই। কিন্তু চে গুয়েভারা একটা জায়গায় এই কথাটাকে বলেছে, বিপ্লব আমার সর্বস্ব। এবং সেই বিপ্লব কি? সেই বিপ্লব হচ্ছে যে মানুষের প্রতি সমস্ত অবিচারকে নির্মূল করার জন্য মানুষের সমাগত ঐক্যবদ্ধ শক্তি সেটাই পারে শাসকের অত্যাচারকে নির্মূল করতে। এখন সেই বিদ্রোহ মনে হয় না দেখতে পাওয়া যাবে। কারণ ইট ইজ এ মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড। এখন সমস্তই কাঞ্চন মূল্যে বিচার হয়, কাঞ্চন মূল্যে বিচারেরও বিচার হয়, কাঞ্চন মূল্যে মানুষের বিচার হয়, কাঞ্চন মূল্যে মানুষের চরিত্রের বিচার হয়, কাঞ্চন মূল্যে বিচারকের চরিত্রের বিচার হয়, কাঞ্চন মূল্যে বিচারপতি নিয়োগকর্তা যারা তাদের বিচার করা হয়। এটা সত্য। এই সত্যকে যদি অস্বীকার করি তাহলে বলা যেতে পারে আমি অন্ধের ভক্তি দর্শন করছি। আপনি অন্ধ হয়ে হচ্ছে। ধন্যবাদ। থ্যাংক ইউ।